বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যে সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মার খেয়ে পালালো ভারতীয় সেনাবাহিনী। ডক্টর ইউনূসের খেলা শুরু। এ যেন তালেবানের আফগানিস্তান দখলের পুনরাবৃত্তি। পতন ঘটল বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের। সিরিয়ার সুন্নিদের বিজয়, নৈপথ্যের নায়ক হজরত ওমরের বংশধর জোলানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিশ্বে ২০২৪ সালে সামরিক শক্তির বিবেচনায় ১৪৫ দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌকো সেনাবাহিনী যারা গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত। দেশের প্রয়োজনে যারা নির্ভীক, দুর্বার, ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার, শাহাদাত যাদের প্রিয়, তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্ছতা ছাড়া আর কিছুই নেই। অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষার পেছনে হাঁটবে না। এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। ২০০১ সালের ১৮ এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ১৬ জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর ২ জন সৈন্য নিহত হয়। বড়াইবাড়ি গ্রামের সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের ৮ জন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম ৪ ঘন্টার লড়াই চালিয়ে গেছেন। এর মধ্যে আশেপাশের আরো ২টি বিডিআর ক্যাম্প থেকে আরো ২০ জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল 10:30 নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু হয় গোলাগুলি। এভাবে ১৮ এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে ১৯ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। বড়াইবাড়ির সংঘাতে ১৬ জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। বাংলাদেশ সীমান্তের ভেতর স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফ এর আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে। তবে যে ১৬ জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায়। বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান ২০১২ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে ঘটনার সূত্রপাত হয়েছিল কিভাবে সিলেটের পাদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতর ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আসে। ২০০১ সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে। এই রাস্তা নির্মাণ নিয়ে বিডিআর এই আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি। এমন অবস্থায় বিডিআর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশন ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। এ সময় বিএসএফ সেখানে ৬টি গুলি ফায়ার করে। এরপর তারা প্রায় ৭০ জনের মতো বিডিআর এর কাছে সারেন্ডারের পরে বিডিআর পাদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয়। তিনি বলেন, পদুয়ায় ঘটনায় জের ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের বরাবরই বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে, কিন্তু বাংলার দাবার সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা। সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু ঘটবে না। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিকের সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা। ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও 7 সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান এই সুযোগের সন্ধানে আছে। কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায়। এ যেন তালেবানের আফগানিস্তান দখলের পুনরাবৃত্তি। বিদ্রোহীদের হঠাৎ অপ্রত্যাশিত উত্থান আর একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়ার মধ্য দিয়ে পতন ঘটল বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরাচারী শাসনের। ছিঁড়ে পড়েছে সুতোয় ঝুলন্ত রাজনৈতিক ভবিষ্যতের ভাগ্য। দেশের তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে শনিবার রাতেই রাজধানীর আরও কাছে পৌঁছে যায়
বিদ্রোহীরা। এক সপ্তাহে পঞ্চম শহর দখল করে রাত পেরোনোর আগেই রোববার ভোরে অবস্থান নেয় দামেস্কের প্রবেশ পথে। বিনা বাধায় রাজধানীর ভেতরে প্রবেশ করে নিয়ন্ত্রণে নেয় রাষ্ট্রীয় টেলিভিশন। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কুখ্যাত সাদনায়া কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে কয়েক হাজার বন্দীকে। কারাগারটিতে আসাদ বিরোধীদের ওপর নির্মম নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বলে রয়েছে অভিযোগ। নগরীর মূল চত্বরে জড়ো হয়ে উচ্ছ্বসিত স্লোগান দিচ্ছেন দীর্ঘ গৃহযুদ্ধে নিঃস্ব ক্লান্ত হাজার হাজার মানুষ। অন্যদিকে প্রায় 2000 সেনা পালিয়ে সিরিয়ার সীমান্ত পার হয়ে প্রতিবেশী ইরাকের আল কাইম শহরে আশ্রয় চেয়েছে বলে নিশ্চিত করেছে সেখানকার প্রশাসন। আসাদপন্থীদের ওপর চড়াও হওয়ার বদলে সামাজিক ঐক্যের অবস্থান জানিয়েছে বিদ্রোহীরা। এদিকে জনতার পছন্দের নতুন প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী। তুরস্কের মদতপুষ্ট হায়াত তাহরির আল শামির নেতৃত্বে এক সপ্তাহের আগ্রাসী অভিযানে দামেস্ক হাতছাড়া হওয়ার খবরে তাৎক্ষণিক রাজধানী ছেড়ে পালান খোদ 2.5 দশকের প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে বিমানে চড়ে দামেস্ক ছেড়েছেন তিনি। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে আসাদের দামেস্ক ত্যাগের খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। যদিও কয়েক ঘন্টা আগেও আসাদ রাজধানী ত্যাগ করেননি বলে দাবি করে প্রেসিডেন্টের কার্যালয় এবং মিত্র ইরান। ফ্লাইট রাডার ওয়েবসাইটের তথ্য, বিদ্রোহীদের রাজধানী দখলের খবর আসতে শুরু করার পর রোববারই আসাদকে নিয়ে দামেস্ক বিমানবন্দর ত্যাগ করে একটি সিরীয় বিমান। আসাদের শক্ত ঘটি বিবেচিত সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যাত্রা শুরু করলেও কিছুক্ষণ পরেই ইউটার্ন নিয়ে যেতে থাকে বিপরীত দিকে। এর কয়েক মিনিট পর রাডার থেকে গায়েব হয়ে যায় বিমানটি। বিমানে আসাদি ছিলেন কিনা সেই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি, তবে দীর্ঘ এক নায়কতন্ত্রের অবসান ঘটেছে বলে সেনা কর্মকর্তাদের এরই মধ্যে অবহিত করেছে সিরীয় সেনাবাহিনী। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো। দীর্ঘ লড়াইয়ের পর কাঙ্ক্ষিত বিজয় এলো সুন্নিদের। এই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি, তিনি খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর বংশধর বলে জানা গেছে। বাশার আল আসাদের দেশ থেকে পালানো তার টানা 2 যুগের সরকার পতনের পরিপ্রেক্ষিতে এইচটিএস এর প্রধান জোলানিকে দিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই বিদ্রোহী নেতার অতীত বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। কাতার ভিত্তিক গণমাধ্যমের আল জাজিরা এক প্রতিবেদনে তার কার্যক্রমের একাল সেকাল তুলে ধরেছে। আবু মোহাম্মদ আল জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল সারা। 1982 সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তখন তার বাবা সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসেবে কাজ করতেন। 1989 সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসেন, দামেস্কের অদূরে বসতি স্থাপন করে। দামেস্কে থাকাকালে জোলানি কি করতেন তা জানা যায় না। 2003 সালে সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল কায়েদায় যোগ দেন। এই বছর ইরাকে হামলা চালায় যুক্তরাষ্ট্র। তিনি সেখানে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন। তখন থেকে তার নাম ছড়িয়ে পড়ে। 2006 সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন। 5 বছর আটক থাকেন। গণতন্ত্রের দাবিতে 2011 সালে সিরিয়ার শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে বাশার আল আসাদ সহিংসতার পথ বেছে নেন। এর জেরে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জোলানি ছাড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ার আল কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল নুসরা ফ্রন্ট নামে পরিচিত। সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে শক্তিশালী হতে থাকে। প্রথম দিকে কয়েক বছর জোলানি আবু বকর আল বাগদাদির সঙ্গে কাজ করেন। বাগদাদি ছিলেন ইরাকের ইসলামিক স্টেটের প্রধান। এই সশস্ত্র গোষ্ঠী পরে ISIL নাম ধারণ করে। 2013 সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দেন। সিরিয়ায় নিজেদের তৎপরতার বৃদ্ধিতে কাজ শুরু করেন। একটি পর্যায়ে ISIL আল নুসরা ফ্রন্টকে বেশ ভালোভাবে নিজেদের সঙ্গে একীভূত করে ফেলে। তখনই ISIL এর জন্ম হয়। জোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন। তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন।
এ অবস্থায় 2014 সালে আল জাজিরাকে প্রথমবারের মতো টেলিভিশন সাক্ষাৎকার দেন জোলানি। এতে তিনি বলেছিলেন তার গোষ্ঠী ইসলামিক আইনে যে ব্যাখ্যা দেবে সিরিয়া সেই অনুযায়ী শাসিত হবে। তবে কয়েক বছর পর জোলানির মধ্যে পরিবর্তন আসে। তিনি আল কায়েদার মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার প্রকল্প থেকে সরে আসেন। এমন কিছু পরিবর্তে সিরিয়া সীমান্তের ভেতর নিজের গোষ্ঠীর তৎপরতা সীমাবদ্ধ করেন জোলানির এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা।